নমস্কার, আমি কোয়েল। আপনি শুনছেন আজকের পত্রিকা ইউটিউব চ্যানেলের খবর। আজ জানাবো পশ্চিমবঙ্গ ও দেশ ও বিদেশের সমস্ত তাজা খবর। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রতিদিনের তাজা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা সদা প্রস্তুত। তাহলে খবরের শুরুতেই জানিয়ে দেই আজকের সংবাদ শিরোনাম। নিয়োগ দুর্নীতি মামলায় মন্ত্রী চন্দ্রনাথ সিনহার কোটি কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। বিজেপি নেতাকে বাঁচিয়েছে তৃণমূল, কিছু করেননি সুকান্ত মজুমদার। হাটে কোন হাড়ি ভাঙলেন অভিষেক? দূরত্ব ঘোচাতে গোপন বৈঠকে কি বলছেন শাহ? সক্রিয় হয়েই ফাঁস করলেন দিলীপ। ঘাটালে ঘাটছে তৃণমূলের অঙ্ক। ঘাসফুল ছেড়ে পদ্ম শিবিরে শতাধিক মহিলা কর্মী। শুভেন্দুকে দিয়ে হবে না, ২৬-এর আগে ফ্রন্ট ফুটে ফিরেই স্ট্রেট ব্যাটে ছক্কা হাঁকালেন দিলীপ ঘোষ। পেলেন ঘরও। বিজেপি বিধায়কের নাগরিকত্ব নিয়ে টানাটানি, পাশে থাকার অবাক করা বার্তা তৃণমূলের। রাহুলের খাতা দেখে হুবহু উত্তর টুকে দিলেন অভিষেক। নজিরবিহীন কটাক্ষ অধীরের। কোনো একজন গোটা পশ্চিমবঙ্গ জিতে দেবে সেটা সম্ভব নয়, শুভেন্দুকে নিশানা দিলীপ ঘোষের। দাঁড়িয়ে আছি, আয়। মমতা অভিষেককে নয়, তাহলে কাকে চ্যালেঞ্জ ছুড়লেন শুভেন্দু? চীনা যুদ্ধবিমানকে লক করল তাইওয়ানের F-16। মাঝ আকাশের চরম উত্তেজনায় কাঁপছে বিশ্ব। বাংলাদেশের রাজনীতিতে নয়া মোড়। উসমান হাদি খুনের আসামির ভিডিও বার্তায় চাঞ্চল্য। অস্বস্তিতে ইউনূস সরকার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার জানাবো বিস্তারিত খবর। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ও তার পরিবারের প্রায় ৩,৬০,০০,০০০ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুক্রবার ইডির পক্ষ থেকে বিশেষ আদালতে জানানো হয়েছে যে মন্ত্রীর স্ত্রী ও দুই ছেলের নামে থাকা মোট ১০টি স্থাবর সম্পত্তি, যেমন বাড়ি, ফ্ল্যাট ও জমি, এই প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, এই সম্পত্তিগুলো দুর্নীতির লভ্যাংশ দিয়ে কেনা হয়েছে। ইতিমধ্যেই এই মামলায় চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে ইডি। এর আগে মন্ত্রীর বাড়ি থেকে নগদ ৪১ লক্ষ টাকা ও একাধিক গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করেছিল তদন্তকারীরা। বর্তমানে আদালতের নির্দেশে জামিনে থাকলেও তদন্তের স্বার্থে নিজের বিধানসভা এলাকা ও কলকাতার বাইরে যাওয়ার অনুমতি নেই তার। কুন্তল ঘোষের ডায়েরিতে নাম পাওয়ার সূত্র ধরেই মন্ত্রীর বিরুদ্ধে তদন্তের জাল আরও গুটিয়ে এনেছে কেন্দ্রীয় সংস্থা। যে বিজেপি নিজের বুথ সভাপতিকে রক্ষা করতে পারে না, সে বাংলার মানুষকে রক্ষা করবে। বারুইপুরের সভা থেকে এই ভাষাতেই বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের তুলোধনা করলেন তৃণমূলের কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন সভা মঞ্চে শুরু থেকেই এসআইআর থেকে কেন্দ্রীয় বঞ্চনা, একাধিক ইস্যুতে বিজেপির বিরুদ্ধে একহাত নিতে থাকেন অভিষেক। আর তখনই ফের একবার ভিন রাজ্যে বাঙালিদের ওপর অত্যাচার নিয়ে সুর চড়াতে গিয়ে মহারাষ্ট্রে পরিযায়ী হেনস্থার কথা শোনা যায় অভিষেকের মুখে। কিভাবে পুলিশি হেনস্থার মুখে পড়ে বিজেপির বুথ সভাপতি তৃণমূলের দ্বারস্থ হয়েছিল, কিভাবে তৃণমূল তাদের পাশে দাঁড়ায়, এদিন সবটাই বলেন অভিষেক। মঞ্চ থেকে সুকান্ত মজুমদারের বিরুদ্ধে সুর চড়িয়ে বলেন, বালুরঘাটের সাংসদের নাম কি? সুকান্ত মজুমদার, আপনারা সমাজ মাধ্যমে দেখেছেন, ৩-৪ দিন আগে আমার কাছে দুজন ছেলে এসেছিল। মহারাষ্ট্রে তারা ৭ মাস জেল খেটেছে। তাদের একমাত্র দোষ, মহারাষ্ট্রে গিয়ে বাংলায় কথা বলেছে। একজনের বাড়ি তপনে, একজনের বাড়ি কুমারগঞ্জে। দুটোই বালুরঘাটের লোকসভা কেন্দ্রের অধীনে। এরপরই দুজনের পরিচয় সামনে আনেন, তুলে ধরেন রাজনৈতিক পরিচয়। একজনের নাম অসিত সরকার, একজনের নাম গৌতম বর্মন। গৌতম বর্মন বিজেপির বুথ সভাপতি। অভিষেক বলছেন, ওরা বলেছে আমরা বাংলায় কথা বলেছি বলে মহারাষ্ট্রের পুলিশ আমাদের জোর জবরদস্তি বাংলাদেশি বানিয়ে জেলে ঢুকিয়েছে। আমি বলি, তোমাদের সাংসদ বিধায়ককে ফোন করনি? বলছে, দাদা বউকে ফোন করলাম। বউ গিয়ে সুকান্ত মজুমদারের পায়ে ধরে হাউমাউ করে কাঁদলো, একটা ফোন পর্যন্ত করেনি। বলছে জেলে গেছে যাক। মহারাষ্ট্রের সরকার বিজেপির, বালুরঘাটের সাংসদ বিজেপির। তাও একটা ফোন করে বলতে পারেন না এরা আপনার এলাকার লোক? জোর করে বাংলাদেশি বলা হচ্ছে, এদের ছাড়ুন। এইটুকু বিবেক, আত্মসম্মান, সচেতনতা যার নেই, তারা আর যাই হোক বাংলাকে ভালোবাসতে পারে না। দিনের শেষে তৃণমূলই যে তাদের পাশে দাঁড়িয়েছে, আইনি লড়াই শেষে বাড়িতে ফিরিয়ে দিয়েছে, সে কথাও মঞ্চে দাঁড়িয়ে সোচ্চারে বলেন অভিষেক।
বলেন, মহারাষ্ট্রের লোয়ার কোর্টে আমরা লড়াই করে গৌতম বর্মন তার বাড়িতে যে পৌঁছে দিয়েছে যে তার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। বিজেপির বুথ সভাপতিকে তার বাড়িতে পৌঁছে দিয়েছে। যে বিজেপি নিজের বুথ সভাপতিকে রক্ষা করতে পারে না, সে বাংলার মানুষকে রক্ষা করবে? অমিত শাহের সঙ্গে বৈঠকের পরই ফের সমেজাজে বঙ্গ বিজেপির দাপুটে নেতা দিলীপ ঘোষ। কয়েক মাস পর বৃহস্পতিবার সল্টলেকে বিজেপির কার্যালয়ে গিয়েছেন তিনি। রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে ২৬-এর রণকৌশল নিয়ে বৈঠকও করেছেন বলে খবর। কিন্তু সর্বত্র একটাই প্রশ্ন, কোন জাদুতে দিলীপের মান ভাঙালেন শাহ? কী কথা হয়েছে তাদের গোপন বৈঠকে? শুক্রবার প্রাতঃভ্রমণে গিয়ে সেই কথাই ফাঁস করলেন দিলীপ। বরাবরই কলকাতায় থাকলে নিউ টাউনে প্রাতঃভ্রমণে যান দিলীপ ঘোষ। সেখান থেকে বিভিন্ন ইস্যুতে মুখও খোলেন। তবে দলের সঙ্গে দূরত্ব বাড়ায় খানিকটা আড়ালেই চলে গিয়েছিলেন এই দাবাং নেতা। শাহী টনিকে চাঙ্গা হয়েই শুক্রবার প্রাতঃভ্রমণে পুরনো মেজাজে দেখা গেল দিলীপকে। সেখানেই জ্বালানে রিটেক সেখানেই জানালেন অমিত শাহ ঠিক কী বলেছেন তাকে। দিলীপ বলেন, উনি কাজ করতে বলেছেন, আমি কাজে নেমে পড়েছি। সস্ত্রীক দীঘার জগন্নাথ ধামের দ্বার উদ্ঘাটনে গিয়ে বিতর্কে জড়িয়েছিলেন দিলীপ। তিনি দল বদল করতে পারেন বলে কানাঘুষো শোনা যাচ্ছিল। বিজেপিতে সক্রিয় হওয়ার পরই এ বিষয়ে কটাক্ষ করেছিলেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। বলেছিলেন, জগন্নাথ ধামে গিয়েছিলেন বলেই দলের দায়িত্ব ফিরে পেয়েছেন। এদিন পাল্টা দিলেন দিলীপ। বললেন, জগন্নাথ দেবের আশীর্বাদেই ২৬-এ বাংলায় বিজেপির সরকার আসবে। বুঝিয়ে দিলেন, বঙ্গে বিজেপির মাটি শক্ত করতেই ১০০% দিয়ে লড়াই করবেন তিনি। দল যা দায়িত্ব দেবে সেটাই পালন করবেন। দলের সঙ্গে দূরত্ব, মোদি শাহের সভায় ডাক না পাওয়া প্রসঙ্গে দিলীপ বলেন, মাঝে ভোট ছিল না, দল অন্যদের দায়িত্ব দিয়ে সামনে এনে দেখেছে। আজ মনে হয়েছে আমাকে প্রয়োজন, তাই ডেকেছে। এদিন ফের পুরনো ইঙ্গিতেই তৃণমূল ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন দিলীপ। অভিষেকের মাসব্যাপী কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, ডায়ালগ দিয়ে ভোটে জেতা যায় না। সিপিএমও যখন জিতেছিল ভেবেছিল কেউ হারাতে পারবে না, এমনভাবে হারলো কেউ খুঁজেই পেল না। পাখির চোখ ২৬, আর সেই ২৬-এর মহারণের আগেই বঙ্গ বিজেপিতে ফের ফ্রন্ট ফুটে দিলীপ ঘোষ। আর ফিরেই পেলেন বড় স্বীকৃতি, ঘর পেলেন দিলীপ ঘোষ। সল্টলেকে বিজেপি দফতরে প্রাক্তন সভাপতির জন্য ঘরের ব্যবস্থা করলেন বর্তমান। দিলীপ শ্রমিকের বৈঠকের পরই ঘরের ব্যবস্থা করতে গিয়ে উদ্যোগী হন শ্রমিক। বঙ্গে এসেই দিলীপ ঘোষকে ডেকে একান্তে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। আর তারপরই যেন ফের স্বমহিমায় বঙ্গ বিজেপির অন্যতম সফল রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের বঙ্গ বিজেপির সভাপতির দায়িত্বে থাকাকালীনই বাংলায় গেরুয়া শিবিরের শিকড় মজবুত হয়েছে। তিনি নিজেও ভোটে জিতে জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন, সাংসদ হয়েছেন। দাবাং নেতা হিসেবে জনপ্রিয়তা অর্জন করেন দিলীপ ঘোষ। কিন্তু এরপর দলে দায়িত্বের পালাবদলের পরই বঙ্গ বিজেপির অন্দরমহলে সমীকরণ অদলবদল ঘটে। নব্য ও পুরনো বিজেপির মধ্যে মতবিভাজন যেন সুস্পষ্ট হয়ে ওঠে। দূরত্ব তৈরি হয় দিলীপ ঘোষের সঙ্গেও। দীর্ঘদিন দলের কোনো কর্মসূচিতেও ডাক পাননি দিলীপ ঘোষ। প্রায় ৮ মাস ব্রাত্য থাকার পর ২৬-এর কুরুক্ষেত্রেই আগেই আবার ফ্রন্টফুটে দিলীপ ঘোষ। ভোট বৈতরণী পার করতে বঙ্গ বিজেপির দাবাং নেতার শরণাপন্ন বিজেপির চাণক্য শাহ। আর ফ্রন্ট রিটেক আর ফ্রন্টফুটে ফিরতেই সাংবাদিকের প্রশ্নের উত্তরে একেবারে স্ট্রেট ব্যাটে চালিয়ে খেললেন দিলীপ ঘোষ। বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের ভোটার তালিকায় নাম না থাকা নিয়ে তৈরি হয়েছে আইনি জটিলতা। ২০০২ সালের তালিকায় নিজের ও বাবা মায়ের নাম না থাকায় শুক্রবার একটি মাদ্রাসায় আয়োজিত এসআইআর শুনানিতে হাজিরা দেন তিনি। বিধায়ক জানান, ১৯৯৯ সালের কর্মসূত্রে মুম্বাই থাকায় এবং বাবার মৃত্যু হওয়ায় তালিকায় নাম ওঠেনি। এদিন শুনানিতে নিজের সপক্ষে পাসপোর্ট ও জন্ম শংসাপত্র সহ প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়েছেন স্বপনবাবু। এই ঘটনাকে কেন্দ্র করে বনগাঁর রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। বিধায়ককে বিধে তৃণমূল জেলা সভাপতি বিশ্বজিৎ দাস দাবি করেন, বিজেপি মতুয়াদের নাম বাদ দেওয়ার চক্রান্ত করছে। তবে মানবিক খাতিরে স্বপনবাবুর নাম তালিকা থেকে বাদ গেলে তার পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে শাসক শিবির। এর আগে তৃণমূল সাংসদ কাকলী ঘোষ দস্তিদারের পরিবারকেও একই ধরনের শুনানিতে ডাকা হয়েছিল, যা নিয়ে কমিশনের সাথে বিতণ্ডা চরমে ওঠে।
নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগকে কেন্দ্র করে রাজ্য ও জাতীয় রাজনীতিতে তীব্র তরজা শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে কটাক্ষ করে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী অভিযোগ তুলেছেন, অভিষেক লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে নকল করার চেষ্টা করছেন। সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে অধীর চৌধুরী বলেন, স্কুল জীবনে যেমন কিছু ছাত্র পরীক্ষার সময় মেধাবী ছাত্রদের খাতা নকল করত, ঠিক তেমনই এখন ভাইপো রাহুল গান্ধীর দেখানো পথ অনুসরণ করে তাকে নকল করার চেষ্টা করছেন। তার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে বিতর্ক তুঙ্গে। অধীর আরও অভিযোগ করেন, নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে আক্রমণ করলেও বিজেপির বিরুদ্ধে একটি কথাও বলেননি। তার দাবি, মানুষ নিজেরাই বিচার করবেন তিনি আসলে কার হয়ে কাজ করছেন। প্রসঙ্গত, অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্প্রতি দাবি করেন, ইভিএমে নয়, ভোটার তালিকা ও সফটওয়্যারে কারচুপির মাধ্যমে ভোট চুরি হচ্ছে। তার অভিযোগ, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ৫০ লক্ষ থেকে ১ কোটি ভোটারকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা চলছে এবং লজিক্যাল ডিসক্রেপেন্সি দেখিয়ে চিহ্নিত ১.৩৬ কোটি ভোটারের তালিকা প্রকাশেরও দাবি তোলেন তিনি। অন্যদিকে বিজেপি নেত্রী কেয়া ঘোষ এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন। তার বক্তব্য, অবৈধ ভোটারদের নাম বাদ পড়ায় আশঙ্কাতেই তৃণমূল অস্বস্তিতে রয়েছে। খবর আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী খবর শোনার জন্য সাবস্ক্রাইব করুন আজকের পত্রিকা ইউটিউব চ্যানেলটিকে। সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।